রিসেন্টলি একটা আপডেট দেখছেন কিনা? আপনার গুগলের গুগল সার্চ টিমের লিড অর্থাৎ গ্যারি ইয়েস উনি একটা কমেন্ট করছেন। সেটা হচ্ছে দেখেন, লিঙ্কস নো লঙ্গার এ টপ 3 র‍্যাংকিং সিগনাল। ২০১৬ সালে একটা নিউজ ছিল তখন। সেটা হচ্ছে আপনার ৩ টা টপ সিগনালের মধ্যে একটা ছিল কনটেন্ট, ২ নাম্বার হচ্ছে লিঙ্কস, ৩ নাম্বার হচ্ছে র‍্যাংক ব্রেইন। সো আ এই ৩ টার মধ্যে লিঙ্কস এই মুহূর্তে তারা কাউন্টে নিয়ে আসতেছে না। এবং এই গাইডটা পড়লে কিছুটা হয়তো আপনারা আইডিয়া পাবেন। বাট পার্সোনালি আমি ফিল করি যে লিঙ্কস এর ডিমান্ড এখনো শেষ হয়ে যায়নি অথবা এটা যাওয়ার সময় হয়নি। এটা নিয়ে বেশ কিছু স্টাডি হতে পারে আরকি। স্টাডি এরকম ভাবে করা যেতে পারে, ধরেন একটা স্মল সাইট, এখন স্মল সাইটের কনটেন্ট নরমালি প্রতি মাসে যদি ১৫ টা করে দেওয়া হয়, তাহলে সেটার আপনার ৩ মাস পরে যে কনটেন্ট দাঁড়াচ্ছে হচ্ছে ৪৫ টা কনটেন্ট, রাইট? এখন যখন ৪৫ টা কনটেন্ট দাঁড়াচ্ছে, তো এই সমস্ত ব্লগ অথবা সার্ভিস সাইটে অ্যাকচুয়ালি ব্যাকলিংক এর প্রয়োজন হয়ে যায়। কারণটা হচ্ছে কম্পিটিটর সাইটগুলো পেজের সংখ্যা অনেক বেশি। এটা আরেকটা সাইটের সাথে কম্পেয়ার করা যেতে পারে। ধরেন আপনার ই-কম সাইটের কথাই যদি বলি, ই-কমার্স বেস। ই-কমার্স সাইটে যদি ৫,০০০ প্রোডাক্ট থাকে, তাহলে ৫,০০০ পেজেস ক্রিয়েট হচ্ছে, রাইট? এবং শুধু ৫,০০০ পেজ না, এটার সাথে আবার ধরে নিলাম যে 50 প্লাস ক্যাটেগরি আছে। সো টোটাল আপনার ৫,০৫০ পেজেস। দেখেন, পেজ সংখ্যা বাড়ার সাথে, সাথে সেই পেজের কিন্তু আপনার অটোমেটিক একটা ওয়েট বেড়ে যাচ্ছে গুগলের কাছে। ব্র্যান্ড নেম থেকে শুরু করে তার পেজেস, এভরিথিং, ইন্ডেক্সিং সবকিছু। এই সমস্ত পেজের ক্ষেত্রে অর্থাৎ ই-কম সাইটের ক্ষেত্রে আপনি একটাও ব্যাকলিংক করার দরকার নেই। একটাও করার দরকার নাই। এটা আমি টেস্টেড বলতেছি। ২০১৮ সাল থেকে আমি এই ই-কমার্স এর এসইও তে কাজ করি। কোনো ব্যাকলিংক দেই না। শুধুমাত্র কনটেন্ট পুশ করি ক্যাটেগরির মধ্যে, কনটেন্ট পুশ করি প্রোডাক্ট পেজের মধ্যে। উইথআউট ব্যাকলিংক সাইট র‍্যাংক করতেছে। বিলিভ মি। শুধুমাত্র কিসের জন্য জানেন? এই যে নাম্বার অফ পেজেস, কোয়ান্টিটি। এখানে কোয়ালিটি তো অবশ্যই। আপনি এই যে ক্যাটেগরির মধ্যে কনটেন্ট যাচ্ছে আর এতগুলো পেজ এবং সে সাথে টেকনিক্যাল এসইও মেইনটেইন করা হচ্ছে। কারণ এতগুলো পেজ, এতগুলো প্রোডাক্ট পেজ, ডেফিনিটলি অনেক প্রোডাক্ট, কিন্তু আপনার প্রতিনিয়ত স্টক আউট হয়ে যাচ্ছে। দেন আপনার অনেক সময় প্রোডাক্ট পেজ ডিলিট হচ্ছে। আপনার 404 পেজ হয়ে যাচ্ছে প্রচুর। সো টেকনিক্যাল এসইও মেইনটেইন করতে হচ্ছে। বাট কোনো ব্যাকলিংক নাই এবং র‍্যাংক করতেছে এবং র‍্যাংকিং এ থাকতেছে কন্টিনিউয়াস বেসিসে। আপনি নিজেও যদি অ্যানালাইসিস করেন, নিজেও বুঝতে পারবেন। কিন্তু স্মল সাইট, ধরেন একটা ব্লগ সাইট অথবা একটা সার্ভিস সাইট, আমি বললাম একটা সার্ভিস সাইট। একটা সার্ভিস সাইটে আপনার ম্যাক্সিমাম ১০ টা পেজ আছে। ১০ টা পেজ হচ্ছে হোম পেজ সহ, সার্ভিস পেজ সহ আর কিছু পেজ আছে। আর বাকি আপনার ৩০ টা ৩৫ টা পেজ হচ্ছে ব্লগের জন্য পেজ। এখানে যদি কম্পিটিশন অনেক হাই হয়, তাহলে এটা তো কখনোই র‍্যাংক করাতে পারবেন না। আর ক্লায়েন্ট তো ভাই বোঝেনি, সম্ভবই না। আর ব্লগ হলে তো আরো কম্পিটিটিভ। কারণ ব্লগ এরিয়া আরো কম্পিটিটিভ এরিয়া, রাইট? ডিজিটাল মার্কেটিং, এজেন্সি বিজনেস, লোকাল এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর লেটেস্ট আপডেট সর্বমোট ৪টি কোর্স পাবেন লাইফ টাইমের জন্য মাত্র ৫,০০০ টাকায়। অফারটি আজকেই শেষ হবে। যে টপিকগুলো শিখবেন: মার্কেটিং বেসিক, ওয়ার্ডপ্রেস, শপিফাই, ই-কমার্স মার্কেটিং, মিডিয়া বাইং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, অ্যাপ মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন ইত্যাদি। এছাড়াও ফাইবার ও আপওয়ার্ক ফ্রিল্যান্সিং, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, এসএমএস মার্কেটিং সবকিছু একটি কোর্সেই ডিজিটাল মার্কেটিং এর সব আছে। দেখেন তো এই টপিকগুলো সম্পর্কে আইডিয়া আছে কিনা। ফানেল মার্কেটিং, কনভার্সন রেট অপটিমাইজেশন, এবি টেস্টিং, ইনবাউন্ড মার্কেটিং, গ্রোথ হ্যাকিং, ওয়েব অ্যানালিটিক্স, সার্ভার সাইড ট্যাগিং, পারফরমেন্স মার্কেটিং, ভিজুয়ালাইজেশন, রিপোর্টিং, ড্যাশবোর্ড এবং সাথে থাকছে সময়োপযোগী মার্কেটিং টুলস এবং সফটওয়্যার। এই স্কিলগুলো শেখার পরে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি নিজের ক্লায়েন্ট বের করুন এজেন্সি বিজনেস কোর্সের মাধ্যমে। সারা জীবনের জন্য অ্যাক্সেস পাচ্ছেন
1500+ রেকর্ডেড ভিডিও ক্লাস, হাই কোয়ালিটি এডিটেড ভিডিও এবং অডিও ডাউনলোড করতে পারবেন, বিভিন্ন চেকলিস্ট এবং রিসোর্স, অনলাইন সার্টিফিকেটও থাকছেই। জয়েন করুন এখনই বঙ্গীয় কম্বো কোর্সে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান অথবা আমাদের বঙ্গীয় ফেসবুক পেজে ইনবক্স করুন। যে আপনি প্রতি মাসে হয়তো 30টা কন্টেন্ট দিচ্ছেন, 3 মাসে যে আপনার 90টা কন্টেন্ট দাঁড়াচ্ছে। আপনার সবগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করেনি, আপনার এখানে হয়তোবা 300-400 কিওয়ার্ড র্যাঙ্ক করছে। এর মধ্যে 65% to 70% কিওয়ার্ড আপনার কয় নাম্বার পেজে রয়েছে? 3 নাম্বার অথবা 2 নাম্বার পেজে যে বসে আছে। আপনি যখনই ব্যাকলিঙ্ক দিচ্ছেন তখনই সাথে সাথে পেজগুলোর র্যাঙ্কিং বেড়ে যাচ্ছে, সেটা ডিফারেন্ট টাইপের ব্যাকলিঙ্ক হোক, এবং ডেফিনেটলি ডু ফলো মেনটেন হচ্ছে, হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক দিচ্ছেন, রাইট? যদি এই টাইপের ব্লগের ক্ষেত্রে হয় তাহলে আমাদের কিন্তু দিতে হচ্ছে, আমাদের ব্যাকলিঙ্ক দিতে হচ্ছে। যদি এই স্মল বিজনেসের জন্য হয়, এখানেও ব্যাকলিঙ্ক দিতে হচ্ছে, রাইট? এটার একটা বড় পার্ট, যেমন ন্যাপ নিয়ে কাজ করতে হয়। ন্যাপের সার্কুলেশনের কারণটা কি বলেন তো? ন্যাপের সার্কুলেশনের মেইন কারণটা কি? আপনার বিজনেস নেম সব জায়গায় ছড়ায় দেওয়া, রাইট? তার মানে যদিও এটা ডিরেক্টলি ব্যাকলিঙ্কের সাথে কোনো রিলেশন নাই, বাট ব্র্যান্ড নেমকে ছড়ায় দেওয়া হচ্ছে, অ্যাড্রেস, ফোন নাম্বার ছড়ায় দেওয়া হচ্ছে বিভিন্ন ডিরেক্টরি অথবা প্রেস রিলিজ অথবা বিভিন্ন সাইটে, রাইট? এখন দেখেন 45টা পেজ, এই পেজে কিন্তু ব্যাকলিঙ্ক মাস্ট প্রয়োজন হয়। যদি এরকম হয় ওই মার্কেটটা আনট্যাপ মার্কেট, ছোট মার্কেট, ওইখানে কোনো কম্পিটিশন নাই, ওখানে কিওয়ার্ড নিয়ে কেউ কাজই করে না, ওখানে এসইও কেউ করেই না, তাহলে আপনি ব্যাকলিঙ্ক ছাড়া এখানে র্যাঙ্ক করতে পারবেন শুধু কন্টেন্টের জোরে। আপনাদের অনেকেই আছেন কন্টেন্টের জোরে আপনারা র্যাঙ্ক করতেছেন, কিন্তু দেখেন 90টা কন্টেন্ট দিয়ে আপনি র্যাঙ্ক করতেছেন না। আপনি 6 মাসে এইটা কনসিস্টেন্ট আছে, আপনি এইটার 6 মাসে 180 কন্টেন্ট যে দাঁড়াইছে, রাইট? আরো বেশি কন্টেন্ট দিচ্ছেন। এখন একজন ব্লগারের 6 মাস ধরে 180টা কন্টেন্টের পেছনে ইনভেস্ট করা, সেই ইয়াটা কার আছে বলেন তো? মোটামুটি যারা নিউবি তাদের তো নাই, মিড লেভেলে যারা, তারাও হতাশায় ভুগবে। যারা অনেকদিন ধরে কাজ করে, যারা বড় প্লেয়ার, তাদের জন্য এগুলো সিম্পল, তারা এগুলো বোঝে, তারা এগুলো বোঝে। সো ব্যাকলিঙ্কের আপনার যুগ এখনো আসলে শেষ হয়ে যায়নি, এখনো শেষ হয়ে যায়নি। কারণ ব্যাকলিঙ্ক আপনার আগের থেকেই হিডেন ওয়েতে গুগল বলে আসতেছে এটা কোনোভাবেই র্যাঙ্কিং ফ্যাক্টর নয়, এটা ব্লা 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 অনেক কিছু। আগে তো ব্যাকলিঙ্কের উপরে চলতো, এরপরে কোয়ালিটি নিয়ে আসলো, তারপরে লিঙ্কের টপ 3 এর মধ্যে ঢুকালো, অনেক অনেক কথা। বাট এটা এটা এখনো অ্যাকচুয়ালি ডেড কোনো প্রোডাক্ট না অথবা কোনো মেথড না। এসইওর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্যাকলিঙ্ক, নিঃসন্দেহে থাকেন। আপনি এই যে বললাম, আপনি 90টা কন্টেন্ট দিছেন, অনেক ব্লগ ওনাররা আছে ধরেন আপনার 90টা না মাত্র 30টা কন্টেন্ট দিছে 3 মাসের মধ্যে, তারা প্রতি মাসে 30-40 হাজার ট্রাফিক নিয়ে এসে বসে আছে। কিসের জন্য? শুধুমাত্র ব্যাকলিঙ্কের জন্য। হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক তারা প্রোভাইড করছে। দেখেন ব্যাকলিঙ্ক যেটাই হোক, কিন্তু ব্যাকলিঙ্ক তো, রাইট? তারা ব্যাকলিঙ্ক দিছে এবং 90টা কন্টেন্ট 6 মাসে দিছে, অথবা 1 বছরে 90টা কন্টেন্ট দিছে, 30,000, 40,000, 50,000 ট্রাফিক। কেমনে সম্ভব? আপনি এরকম অনেক সাইট পাবেন। আবার ব্যাকলিঙ্ক, দেখেন কন্টেন্টের ব্যাপারটা এমন যে আপনি ব্যাকলিঙ্ক অনেক সময় নিজে তৈরি করতেছেন না, কিন্তু আপনার অন্যান্য ব্যক্তিরা কম্পিটিটর হতে পারে, কম্পিটিটর নরমালি করে না, কিন্তু অন্য ব্যক্তিরা আপনার কখনো রেফারেন্স নেওয়ার জন্য, সোর্স নেওয়ার জন্য আপনার সাইট র্যাঙ্ক করে লিঙ্কিং করায় দেয়। তো আপনি কি কখনো এরকম করছেন যে লিঙ্কটা সরাই দিবেন? ডেফিনেটলি সরাবেন না, কখনোই সরাবেন না এটা, তাই না? আপনি তো ফ্রিতে পেয়ে গেছেন জিনিসটা, আপনি একবার কেস স্টাডিজ করার জন্য চেক করে দেখেন যে লিঙ্কটা সরাই দিবেন। হ্যাঁ, আপনি লিঙ্ক রিজার্ভার টুল দিয়ে লিঙ্ক ফেলে দিবেন, লিঙ্ক রাখবেন না, আপনি কোনো লিঙ্ক রাখবেন না, আপনি দেখেন কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা। আবার বলছি, এটা টোটালি আপেক্ষিক, পুরো জিনিসটা আপেক্ষিক। আপনার একটা ওয়েবসাইটের পেজের সংখ্যা যদি কম হয়, ওটা এবং সেই সাথে ওটা যদি মানে হাইলি ডিমান্ডেবল একটা মার্কেট হয়, ইন্ডাস্ট্রি হয়, এরিয়া হয়, তাহলে ওখানে র্যাঙ্ক করাটা খুবই কঠিন ব্যাকলিঙ্ক ছাড়া। বাট আপনি শুধু সেটা যদি অন্য আরেকটা এসইও ফরম্যাট হয়, যেমন ই কমার্সের কথা বললাম, কোনো ব্যাকলিঙ্ক নাই, কোনো ব্যাকলিঙ্ক প্রয়োজনও হয় না, এখানে শুধু কন্টেন্টের খেলা। কারণ রেগুলার নতুন কন্টেন্ট আপডেট হচ্ছে, মানে নতুন প্রোডাক্ট আপডেট হচ্ছে, নতুন পেজ আপডেট হচ্ছে, ফ্রেশ পেজ যাচ্ছে, ওল্ড পেজ রিমুভ হচ্ছে, টেকনিক্যাল এসইও মেনটেন করা হচ্ছে, কোনো ব্যাকলিঙ্ক দরকার নেই। সো
দুইটা দুই রকম কেস। আপনারা হয়তো পুরো জিনিসটা বুঝতে পারছেন। সো এই নিউজটা আসলে অনেকেই হয়তো চিন্তায় পড়ে গেছেন, টেনশন করতেছেন। এত টেনশন চিন্তা করার কিছু নাই। যেহেতু কন্টেন্ট এবং র্যাঙ্ক ব্রেইন এই দুইটার উপরেই পুরো জিনিসটা ওরা প্রাধান্য দিচ্ছে, সো কন্টেন্ট তো অনেক আগের থেকে ইম্পর্টেন্ট, কন্টেন্টের বিকল্প নাই। বাট আমি আসলে দুইটা কেস আপনার সাথে একটু ডিসকাস করলাম। এই একটা কেস, এই একটা কেস এবং এই একটা কেস, তিনটা কেস। সো এটা ডিপেন্ড করবে। আপনি দেখবেন যে অনেক ছোট সাইট কিন্তু খুব তাড়াতাড়ি ফার্স্ট পেজে এসে বসে আছে অল্প কিছুদিনের মধ্যে, অল্প কন্টেন্টে, ব্যাকলিংকের জোরে, এবং আপনি আগামী 3-4 মাস, 6 মাস, 1 বছরও দেখবেন। রাইট? এখন এটা গুগল এটা হয়তো মেনশন করতেছে, এই সিগন্যালটা তারা কিভাবে মেনটেন করবে আমি জানি না। বাট হ্যাঁ, কন্টেন্টের কথা যেহেতু প্রাধান্য পাচ্ছে, র্যাঙ্ক ব্রেইনের কথা প্রাধান্য পাচ্ছে। আপনারা হয়তো জানেন যে র্যাঙ্ক ব্রেইনের অ্যাকচুয়ালি মেইন খেলাটাই কিন্তু হচ্ছে এআই। এর ব্যাকএন্ড এর মেইন খেলাটা এআই। অ্যাকচুয়ালি এই এআই নিয়ে এই যে র্যাঙ্ক ব্রেইন তৈরি হয়েছে, এর মেইন কারণটা কি? অর্থাৎ একটা সার্চ, সেটার ইনডেপথ ইন্টেন্ট বোঝার জন্য র্যাঙ্ক ব্রেইনের ডেভেলপ হয়েছে 2015 সালে। রাইট? আর এখন তো এআই নিয়ে এত কথা, এত কিছু চলছে, আর গুগলের বট তো আরো অনেক স্মার্ট, ডেফিনেটলি। রাইট? সো আমরা কন্টেন্ট, খুব পাওয়ারফুল কন্টেন্ট লিখতেছি, ঠিক আছে, যদি আপনারা ব্যাকলিংকের পেছনে না ছোটেন, কন্টেন্ট লিখতেছেন, এট দ্য সেম টাইম আপনারা আরো ভালো, বেশি সময় দিবেন স্পেশালি এন্টিটিস নিয়ে। এন্টিটিস এর পিছনে অনেক বেশি সময় দিতে হবে। আপনারা বার্ডের আপডেট জানেন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা এন্টিটিস ওয়ার্ডের মধ্যে প্রচুর পরিমাণ টাইম দিবেন, এবং এলএসআই, এই দুইটা জিনিসের মধ্যে প্রচুর পরিমাণ টাইম দিবেন কন্টেন্টের ক্ষেত্রে। এই জিনিসটা বেসিক্যালি আপনার কন্টেন্টকে অনেক বেশি এনরিচ করতেছে। আর এই এনরিচ করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার ইন্টেন্টকে অনেক বেশি মিনিংফুল করতেছে। আর ইন্টেন্টকে মিনিংফুল করার মেইন কারণটা হচ্ছে র্যাঙ্ক ব্রেইনকে হেল্প করতেছে। সো র্যাঙ্ক ব্রেইনকে যখন হেল্প করতেছে আলটিমেটলি গুগল র্যাঙ্কিং, তার মানে কন্টেন্ট এবং র্যাঙ্ক ব্রেইন এই দুইটা কিন্তু একসাথে চলে। এটাকে আলাদাভাবে দেখার কিছু দেখছি না, এই দুইটা একসাথে চলে। রাইট? এবং সেই সাথে ব্যাকলিং আরেকটা জিনিস ছিল, যেটাকে গুগল এখন বলতেছে এটা ওই টপ 3 মধ্যে এটা এখন পড়ে না, এটাকে কাউন্ট করতেছে না, অথবা করবে না। বাট এটা আসলে আমি এখনো শিওর না, কারণ আমি আবার বলছি, ছোট সাইটে ব্যাকলিং দিতে হতো, বাট বড় সাইটে যাদের পেজ অনেক বেশি, ব্যাকলিং এর প্রয়োজন হয় না। আপনি বড় সাইট, আমি এটা নিয়ে বললাম, আপনি এইভাবে চিন্তা করেন, ধরেন একটা ব্লগ তৈরি করলেন আপনি, সেই ব্লগে প্রতি মাসে আপনি 300 আর্টিকেল করে দিচ্ছেন, 6 মাসে আপনি দেখেন, চিন্তা করে দেখেন, তাহলে আপনি 300-1800 কন্টেন্ট, প্রতি মাসে 300, 6 মাসে 1800 আর্টিকেল পাবলিশ হবে, 1800 ইউনিক পেজেস পাবলিশ হচ্ছে, এবং এই প্রত্যেকটা যদি 1000 ওয়ার্ড হয়, এটার মধ্যে কি পরিমাণ এন্টিটিস, এলএসআই, কিওয়ার্ড ঢুকতেছে চিন্তা করেন। সো এবং আপনি যখন ইন্টারনাল লিঙ্কিং করবেন, একটার সাথে আরেকটা লিঙ্কিং কেমন ইম্প্যাক্ট ফেলবে আপনি নিজেই বুঝতেছেন। সো সো কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটা যদি একসাথে আপনি ম্যাচ করে যায় না, তাহলে খেলাটা অন্য জায়গায় জমে যায়। দুইটা জিনিস, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি। সো আপনি কোয়ালিটি আর্টিকেল দিচ্ছেন এবং কোয়ান্টিটিও বাড়ায় দিচ্ছেন, দুইটা জিনিস, তাহলে তাড়াতাড়ি অ্যাকচুয়ালি রেজাল্টটা পাওয়া যায়। এবং আমরা রিসেন্ট অনেকেই এটা দেখছি, যে ধরেন জাস্ট একটা ব্লগ স্টার্ট হয়েছে, এআই কন্টেন্ট দেওয়া শুরু করছে। রাইট? এআই কন্টেন্ট দিচ্ছে, এবং উইদিন 3 মাসের মধ্যে ট্রাফিক 50-60 হাজার, 70 হাজার, 1 লক্ষ, 2 লক্ষ ট্রাফিক হয়ে গেছে। আবার হয়তো 3 মাস 4 মাস পরে সাইট ড্রপ করছে। কিন্তু ওই যে কোয়ান্টিটি এবং কোয়ালিটি তো তখন অ্যাকচুয়ালি গুগল ওইভাবে ধরতে পারেনি, এখন তো অ্যাকচুয়ালি অনেক স্মার্ট, এখন তো ধরতে পারতেছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এআই কন্টেন্ট নেনও, ডেফিনেটলি আপনাকে কিন্তু কন্টেন্ট এডিট করে নিতে হবে, অর্থাৎ প্রুফরিড করে নিতে হবে। প্রুফরিড করা ছাড়া অ্যাকচুয়ালি কোনো ওয়ে নাই। হ্যাঁ, আপনি ধরা খাবেনই, কোনো মাপ নাই। সো এআই কন্টেন্ট হেল্প করতেছে, এটাকে একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখবেন, বাট পুরোপুরি চ্যাট জিপিটি অথবা অন্য কোনো সোর্স থেকে কন্টেন্ট নিচ্ছেন এবং আপলোড করতেছেন, এটা যেন কখনোই না হয়। আলটিমেটলি প্রথম কিছুদিন হেল্প করবে, পরে একদম ড্রপ করবে। সো যে কয়েক মাস কাজ করছেন, সেই সময়টাই আপনি নষ্ট হবে। ওকে?
সো আমি এটাকে এখন মানে একটা বড় নিউজ হিসেবে দেখতেছি না, কারণ অনেক আগে থেকেই শুনতেছি লিঙ্ক এটা কোনো ভ্যালু নাই, লিঙ্ক কোনো হচ্ছে না। সো এটাকে বড় কোনো নিউজ হিসেবে দেখতেছি না। সো ডেফিনেটলি কন্টেন্টের জন্যই আমরা কাজ করি, কন্টেন্টকে নিয়েই আমরা সময় পাস করি, যেটা কিওয়ার্ডের উপর বেস করে। এবং বর্তমান সময়ে আপনাদেরকে বেশি আসলে সময় দিতে হবে এন্টিটিস এর পেছনে। এন্টিটিস নিয়ে এবং বার্ড আপডেট নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন। ওকে। আর এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে বড় সাইটের অ্যাকচুয়ালি কখনোই ব্যাকলিঙ্ক প্রয়োজন হয় না। ছোট সাইট যদি কন্টেন্ট কম হয়, স্পেশালি সার্ভিস সাইট অথবা ছোট ব্লগ ওনার যারা আছে, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যাকলিঙ্ক প্রয়োজন হয় এবং হবে। এবং আপনি নিজেও বিভিন্ন কেস স্টাডিজ ঘেটে দেখবেন, কেস স্টাডিজ গুলো নিজে ডেভেলপ করে দেখতে পারেন। যে ধরেন সেম কিওয়ার্ড দিয়ে আপনার যারা র্যাঙ্ক করছে তাদের কয়টা করে ব্যাকলিঙ্ক আছে। তো এমন কোনো সাইট পাবেন না যাদের কোনো ইউনিক রেফারেন্স, ইউনিক রেফারেল থেকে ব্যাকলিঙ্ক আসেনি, অথবা আরডি থেকে, অথবা রেফারিং ডোমেন নাই তাদের। হয়তো মাল্টিপল ব্যাকলিঙ্ক কম, কিন্তু ইউনিক রেফারেল অনেক বেশি। হয়তো ব্যাকলিঙ্ক আছে 30টা, কিন্তু 20টাই হচ্ছে ইউনিক ডোমেন থেকে। সো ডেফিনেটলি এটার ভ্যালু সারা জীবন ছিল, এটার ভ্যালু সারা জীবন থাকবে। এবং আমার একটা কোশ্চেন এখন চলে আসতেছে যে লিঙ্কের পাওয়ার যদি না থাকে, তাহলে গুগল অ্যাকচুয়ালি আপনার ইএটি এটা কিভাবে মেজার করবে? কারণ ইওটির একটা বড় পার্টই হচ্ছে আপনার লিঙ্ক জোড়া। কারণ ধরেন এই যে এক্সপিরিয়েন্স, এটা গুগল কিভাবে মেজার করবে, দেন আপনার এক্সপার্টিস কিভাবে মেজার করবে, অথরিটি কিভাবে মেজার করবে, এবং ট্রাস্ট কিভাবে মেজার করবে। সো ধরেন আমি বললাম আমার নাম হচ্ছে পীযূষ সাহা, আমি আহ, আমি কাজ করি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। সো ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আমি কাজ করি, তাহলে এই টার্মটা আমার বিভিন্ন জায়গায় তো ছড়াই ছিটে আছে, রাইট? আমি একজন ডিজিটাল মার্কেটার, তার মানে আমার এক্সপার্টিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো আমার এক্সপার্টি যদি ডিজিটাল মার্কেটিং হয়, এটা ডেফিনেটলি কোথাও না কোথাও মেনশন আছে, রাইট? খাতা কলমে লিখে রাখলে তো হবে না, সেটা ওয়েবে থাকতে হবে। তো ধরে নিলাম যে আহ, আমার নাম এবং ডিজিটাল মার্কেটার, এই দুইটা জিনিস ধরেন বড় বড় পত্রিকাতে রয়েছে, বিভিন্ন ব্লগে রয়েছে, দেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আছে, বিভিন্ন ব্লগ সাইট গুলোতে রয়েছে, পডকাস্ট গুলোতে রয়েছে। হয়তো ডিরেক্টলি লিঙ্কিং হচ্ছে না, এটা সত্য, বাট লিঙ্কিং হলে তো আরো পাওয়ারফুল পাই। তো এখানে অনেকগুলো আসলে কোশ্চেন থেকে যাচ্ছে আর কি। সো এটা কিভাবে মেজার করবে? কারণ যদিও ইএটি বলতে শুধুমাত্র লিঙ্কিং বোঝায় না, কারণ এখানে ব্র্যান্ডিং এর একটা বড় পার্ট রয়েছে, এখানে পিআর এর একটা বড় পার্ট রয়েছে, কিন্তু সবকিছু মিলে এখানে ব্যাকলিঙ্ক এটা একটা যেমন হিট করে, অর্থাৎ ওই ওই ব্যক্তির তার নামটা লিঙ্কিং হয় বিভিন্ন সাইটের সাথে। এট দ্য সেম টাইম এখানে পিআর একটা বড়, মানে প্রেস রিলিজ একটা বড় ইম্প্যাক্ট ফেলে, দেন তার নামের ব্র্যান্ডিং একটা বড় ইম্প্যাক্ট ফেলে। সো লিঙ্কটা একটা ফ্যাক্টর এটার মধ্যে। এখন এইটা কিছু ব্যাপার অ্যাকচুয়ালি কন্ট্রাডিক্ট করতেছে। সো দেখা যাক কি হয়, এখন এটা নিয়ে আসলে বলা যাচ্ছে না। বাট আমার কাছে মনে হয় আপনারা ব্যাকলিং করার প্রয়োজন হলে ডেফিনেটলি করবেন এটা। কারণটা হচ্ছে আপনি যদি 2 নম্বর পেজে স্টাক হয়ে থাকেন, তাহলে আলটিমেটলি কোনো ট্রাফিক পাচ্ছেন না। সো আপনাকে কিছু হলেও ব্যাকলিং দিতে হবে, এবং আপনি নিজেও হয়তো জিনিসটা মেজার করতে পারেন। যেহেতু আমি এটা কোনো গ্যারান্টি সহকারে কিছু বলতে পারতেছি না, আপনি যদি 3 নম্বর পেজে থাকেন, 2 নম্বর পেজে থাকেন, তাহলে 2-3টা ব্যাকলিং দিয়ে দেখেন এটা সামনের পেজে আসে কিনা। যদি আসে, তাহলে গুগল এখনো এটা কোনো আপডেট নিয়ে আসেনি, কোনো রোলিং ওভার হচ্ছে না কোনো কিছু। আর যদি ব্যাকলিং দেওয়ার পরেও আপনার কোনো চেঞ্জেস না হচ্ছে, তাহলে তো বুঝতেছেন অবশ্যই আপনাকে কন্টেন্টের পেছনে কাজ করতে হবে, আপনাকে এন্টিটির পেছনে বেশি সময় দিতে হবে। কন্টেন্ট এবং এন্টিটি এই দুইটা মিলে আপনাকে পুরো সময়টা দিতে হবে। এবং কন্টেন্টের মধ্যে আরো কত ভালোভাবে নতুনত্ব জিনিস নিয়ে আসা যায়, কিভাবে ইমেজ ভেরিয়েশন, কিভাবে কন্টেন্টের চেঞ্জেস, কিভাবে ফ্যাক্টস ঢুকাবেন, কিভাবে স্ট্যাটিস্টিক্স ঢুকাবেন, সেগুলো কিভাবে নিয়ে এসে যায়। সো নিজে নিজে একটু ট্রাই করেন, কেস স্টাডিজ ডেভেলপ করেন। বাট আমি ডেফিনেটলি কিছু কেস স্টাডিজ দেওয়ার চেষ্টা করব, যেগুলো আমি ইমপ্লিমেন্ট করব। সো আশা করি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে জানান। থ্যাংক ইউ গাইস।